আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় পিআর চ্যাপ্টার কি ক্লোজড। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। আমরা নির্বাচনের ব্যাপারে বেশ তোড়জোড় দেখছি। সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতবিরোধ থাকলেও নির্বাচনের ব্যাপারে কিন্তু সবাই প্রস্তুতি শুরু করেছে, সবাই লাইনে উঠেছে বা ট্রেনে চলছে আর কি। আপনার কাছে কি মনে হয় আসলে বিএনপি কেন পিআর চায় না? আসলে ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, পিআর বিএনপি চান না, বিএনপি চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না। পিআর সাবজেক্টটা এমন যে এটা সংবিধানেই নাই। বাংলাদেশের সংবিধান যেভাবে বানানো, সেই জায়গাটা পিআরের কোনো অপশন নাই। পিআরের অপশনের জন্য আপনাকে প্রথমে আপনার যদি সংবিধানকে চেঞ্জ করতে হবে, সংবিধান চেঞ্জ করার জন্য নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকারের জন্য একটা নির্বাচন লাগবে। সেই নির্বাচন হওয়ার পরে যদি জনগণ পিআর চায়, জনগণ যদি বুঝে, এখন তো পিআর কী জিনিস সেটাই জনগণ ভালো মতো বুঝে না, জনগণকে আপনারা বুঝাবেন এবং সংখ্যাগরিষ্ঠ দল যদি চান, কারণ এখানে তো হাজয় যুক্ত হয়েছে 3বার বলার পরে সংবিধান চেঞ্জ করতে পারবেন অথবা ওখানে সংযোজন করতে পারবেন। তো সেইখানে সংশোধনী আনতে গেলে আপনার জয়যুক্ত হতে হবে। তো এখন এই জয়যুক্ত হওয়ার জন্য আপনাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে এবং সেটার জন্য বিএনপি তো সেইখানে না করেন। আপনি নিশ্চয়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এই কথাগুলোই বলেছেন। আমি যে কথাগুলো সর্বশেষ বলছি, উনি সর্বশেষ এই কথাগুলোই বলেছেন যে পিআর দেওয়ার ক্ষমতা বিএনপির নাই বা আছে কোনোটাই না। যে অবস্থায় সংবিধান যেভাবে আছে এর বাইরে যাওয়ার ক্ষমতা বিএনপির সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার পক্ষে নয়, পক্ষে না। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই। আমরা দুইবারই দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে পিআর এর কোনো অবস্থা নেই, আমাদের সংবিধানে নেই, যদি এটি করতে হয় তাহলে আইন পরিবর্তন করতে হবে। তিনি আগেও বলেছেন, গত বৃহস্পতিবার একই কথা বলেছেন। আলোচনায় যাবার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী একটি বক্তব্য দিয়েছেন, আমি সেটি কিছুটা উল্লেখ করতে চাই। যতটুকু ঐকমত্য হয়েছে, লেটস ক্লোজ দ্য চ্যাপ্টার। ঐকমত্যের বাইরে গিয়ে আবার কেন এত আলোচনা করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর নিয়ে যদি ঐকমত্য না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার। জামায়াত কি আসলে কি চ্যাপ্টার ক্লোজ করে দিবে, পিআর চ্যাপ্টার? দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী চ্যাপ্টার ক্লোজ করবে কি করবে না সেটা এখনো বলার সময় আসেনি। আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই, আপাকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যে পদ্ধতিটাকে বাংলাদেশের ভবিষ্যৎকে চিন্তা করে মানুষের সামনে নিয়ে এসেছে, এটা জনপ্রিয় হচ্ছে। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালাও এখন পিআর বোঝে। আমি দেখলাম যে খুব ভাইরাল হয়েছে একজন রিক্সাওয়ালা, তিনি বলছেন যে আমার এটা কি অনলাইনে যাবে, এটা মিডিয়াতে আসবে, এই কথা বলে তিনি বলছেন যে পিআর হচ্ছে এই জিনিস। এখন অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো তর্কের খাতিরে অথবা তাদের ক্ষমতার যে একটা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে, সেই জায়গা থেকে হয়তো তারা পিআর বুঝতে চাচ্ছেন না। আমি আপার কথার সূত্র ধরেই কথা বলতে চাই। আপা বলেছেন যে সংবিধানে পিআর নেই। তো আপা তো পিআর পদ্ধতিতেই এমপি হয়েছিলেন, আনুপাতিক হারে আপা এমপি হয়েছিলেন, পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন। হ্যাঁ, তাহলে সেটা যদি আছে, পিআরের এই কনসেপ্ট তো আমাদের সংবিধানে আছে বলেই আপারা কি হন, বারবার এখানে এমপি হতে পারেন। তো এটাকে অস্বীকার করার কোনো কিছু নেই। ইসি হচ্ছে রেফারি। আমরা দুই পক্ষ এবং গভর্নমেন্ট, আমরা এখানে আলোচনায় আছি। এই আলোচনা ক্লোজ হয় নাই। ক্লোজ না হওয়ার আগেই যদি রেফারি বলে দেয় যে এটা নাই, তাহলে রেফারির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। আমি মনে করি যে ইসি সামনের দিনগুলোতে কথা বলার ক্ষেত্রে আরও
সতর্কতা অবলম্বন ইসিকে করতে হবে। এবং আপনারা যেটা বলছেন যে মানে সংবিধানে, আপনারা যেটা বলতে চান যে সংবিধানে নেই এরকম অনেক কিছু তারা মানেন না। আচ্ছা, সংবিধানে কি কেয়ারটেকার এই অন্তর্বর্তী সরকার আছে? সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই। সংবিধানে যেটা আছে যে একটা সরকার চলে যাওয়ার পরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, যদিও আওয়ামী লীগ সেটাকে বাতিল করে গেছে। কিন্তু সরকার চলে যাওয়ার 90 দিনের মাথায় নির্বাচন করার একটা বাধ্যবাধকতা আছে। আপনারা যে দাবিটা করেছিলেন 7 তারিখে 5ই আগস্টের পরে সমাবেশ করে নির্বাচন চেয়েছিলেন, কার কাছে চেয়েছিলেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো সরকারই ছিল না। তা আপনারা কোন সরকারের কাছে নির্বাচন চেয়েছিলেন? এটা তো একটা বড় কোশ্চেন যে আপনারা কার কাছে নির্বাচন। তখন সাংবিধানিকভাবে কে রাষ্ট্রের দায়িত্ব? সেনাপ্রধান বলেছিলেন যে হ্যাঁ, আমি রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছি, কোনো গুলি চলবে না, এগুলো সব বিচার হবে এবং সব ব্যবস্থা হবে, সব পক্ষকে শান্ত থাকতে বলেন। তাহলে কি ওনারা সেনাপ্রধানের কাছে মানে নির্বাচন চেয়েছিলেন? 8 তারিখের পরে এসে যখন 8 তারিখে এসে যখন সরকার গঠন হয়েছে, সব দলের অন্তর্ভুক্তিতেই হয়েছে, জনগণের সমর্থন নিয়েই হয়েছে। এবং এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন মিডিয়া এবং ইয়ে থেকে যে আপনি কিসের ভিত্তিতে এই ক্ষমতায় আছেন? উনি বলেছেন ছাত্র জনতা আমাকে এই আসনে বসিয়ে দিয়েছে। তো ছাত্র জনতা ওনাকে এই আসনে দিয়েছে মানে জনগণের ম্যান্ডেট। জনগণ, সংবিধান তো জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধান। এই সংবিধান তো 54 বছরে 18 বার আমরা কি করেছি? সংশোধন করেছি। তাহলে এখন ঐকমত্য কমিশন একটা গণভোটের কথা চিন্তা করছে, গণপরিষদ গঠন করে এগুলোকে সংশোধনের যখন চেষ্টা করছে, তখনই এই জাতীয় কথা বলে মূলত পিয়ার ক্লোজড, অমুক ক্লোজড, এটা বলে জনগণের দৃষ্টিকে পিয়ার থেকে সরিয়ে নেয়ার কোনো সুযোগ আমি মনে করি নেই। এবং দ্বিতীয় আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে দেখেন, আপনি যদি জুলাই সনদের আইনি ভিত্তি যদি দিতে না পারেন, এবং কেন এটা দেয়া হচ্ছে না এটা আপনারা ভালো বলতে পারবেন, আবার ইস্যু বলতে পারবে যে জুলাই সনদের যদি আইনি ভিত্তি হয়ে যায়, সেই ভিত্তিতে যদি আগামী নির্বাচন হয় তাহলে ইসি পুনর্গঠন হবে। তাহলে ক্ষমতার যে ভারসাম্যতার কথা বলা হয়েছে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, 10 বছরের বেশি থাকতে পারবে না, যে বিষয়গুলোতে ইতিমধ্যেই দলগুলো ঐক্যমত হয়েছে। আমি আমির খসরু মাহমুদ সাহেবকে মানে ধন্যবাদ জানাই। উনি দেরিতে হলেও একটু উপলব্ধির জায়গাতে নিয়ে আসছেন যে না, যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর বিষয়ে তো আমরা একটা জায়গায় যেতে পারি, তাহলে অনেক বিষয়গুলো তখন সহজ হয়ে যেত। আমি মনে করি যে বিএনপি যত দ্রুত জনগণের আকাঙ্ক্ষার কথা বুঝতে পারবে, তত দ্রুতই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংবিধান সমুন্নত হবে। আমরা এই সংবিধানকে সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংবিধান তৈরি করতে চাই। 54 বছরে যেটা হয়নি। আমি মনে করি বিএনপির এই জায়গাটা যত দ্রুত হবে তত দ্রুত আমাদের নির্বাচনটা এগিয়ে আসবে। জি, তাহলে জামায়াত ইসলাম পিয়ার চ্যাপ্টার ক্লোজ করছে না বা চিন্তাও করছে না? করে নাই। জামাতের এই কর্মসূচি কিন্তু চলমান। জি, আপনার কাছে আবারও আসবে এই পর্যায়ে। আমি মনিয়াপার কাছে আসি। মনিয়াপা, বেশ কিছু প্রশ্ন তিনি তুলছিলেন। আরেকটি বলছিলেন যে বিএনপি যদি জনগণের আকাঙ্ক্ষা বোঝে তাহলে বিএনপি তাদের জায়গা থেকে সরে আসবে। আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখবেন? দেখেন, উনি তো সম্পূর্ণ ভুলের উপর দাঁড়িয়ে আছে। ভুলের উপর দাঁড়িয়ে উনি যে ধরনের যত সুন্দর শ্রুতিমধুর কথাই বলুক না কেন, আপনার আইন যদি পারমিট না করে তাহলে তো সম্ভব না। লাইক উনি বলেছেন 5 তারিখ থেকে 8 তারিখে কিভাবে সম্ভব হলো? সেনাপ্রধান কিভাবে সম্ভব করলেন? সেনাপ্রধান গুলি বন্ধ করে উনি নিজে এটা আইনটা হাতে নিলেন, এটা কিভাবে সম্ভব হলো? দেখেন, গণ অভ্যুত্থানে যে জিনিসটা বৈধ থাকে, গণ অভ্যুত্থানের আগে বা পরে ওইটা বৈধ হয় না। আপনার তত্ত্বাবধায়ক আগে হয়েছিল, তারপরে তত্ত্বাবধায়কের বিল করেছিল, সেটাও কিন্তু একটা গণ অভ্যুত্থানের ঘটনা ছিল এরশাদের সময়টা। তো এই জায়গাটায় আমি ওনাকে মানে বলতে চাচ্ছি অত্যন্ত সবিনয় যে তখন সমস্ত দলগুলো একখানে হয়েছিল, একটা সরকারের দরকার ছিল, সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। চেয়ার কখনো খালি থাকে না। তখন তাৎক্ষণিক 3 দিন তারপরে এই দেশে কোনো সরকার ছিল না। 3 দিন দেশে সরকার ছিল না, বিএনপি যায় নাই। কারণ বিএনপি জানে যে বিএনপি জনগণের ভোটে যদি পারে তাহলেই যাবে, নইলে যাবে না। বিএনপি যথেষ্ট আন্তরিকতার সাথে ছাত্ররা যা বলেছিল তার সাথে, এবং জামাতও ছিল,
সব দলই ছিল, তখন সেটা হয়েছিল। পরবর্তীতে দেখেন তার কিছুদিন পরে, মাস 2-3 পরেই এই ছাত্ররাই রাষ্ট্রপতিকে যখন নামানোর জন্য তারা বায়না ধরলো, ব্যবস্থা করলো, মাঠে নামলো, তখন কিন্তু বিএনপি তার বিপক্ষে গিয়েছে। এই কারণে তখন কিন্তু একটা সরকার ছিল, তখন আর গণ অভ্যুত্থান না। গণ অভ্যুত্থান কতদিন পরে হয়? 5 বছর, 10 বছর, 15 বছর পরে একটা হয়। ওই টাইমটা হলো আলাদা জিনিস। সমস্ত জনগণের একটা ওইখানে ম্যান্ডেট থাকে, এবং এইখানে আইনের যে ব্যত্যয়টা ঘটে ওইখানে তড়িৎ একটা ডিসিশন নিতে হয় সমস্ত দলগুলো মিলে। এখন তো সেই অবস্থা নয়, সমস্ত দল তো মিলবে না। আর মিলে এটা গণভোটের ব্যাপার থাকতে হবে। আপনার আইন যদি আইনের জায়গা থেকে চেঞ্জ করে, আর এই সরকার ছাড়া দেশ চলবে না, ওই জায়গাটায় 106 ধারাটা ছিল। এখন উনি বলতে পারে 106 তো 3 মাসের পরে থাকে না। যদি সেটা হয় তাহলে আপনার ইন্টারিম গভর্নমেন্টের জন্য যে আইনটা, কোনো দল ওইভাবে আর প্রতিবাদ করে নাই এখন পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতিসংঘের প্রোগ্রামে গেল, তখন কিন্তু যে দলদেরই উনি ডেকেছেন তারাই তার সাথে গিয়েছেন। তার মানে দলের একটা ম্যান্ডেট আছে তার সাথে। তো এখন আপনার পিআরের সঙ্গে কিন্তু এই ধরনের কিছুই নাই। রাষ্ট্রপতিটা যেহেতু কাজে লাগলো না, এখানে তো আরও কাজে লাগার প্রশ্নই আসে না। কারণ পিআর নিয়ে তখন দেশ, যখন শেখ হাসিনা বিহীন একটা দেশ 3 দিন চলল এবং সরকারের কোনো কিছুই ছিল না, তারপরে ওই পর থেকে আরও 8-10 মাস, 5-6 মাস পিআর নিয়ে তেমন কোনো কথা হয় নাই। তো এখন যে কথাটা উনি বললেন যে তাহলে আমরা কিভাবে আসছিলাম, সংরক্ষিত আসনগুলো এটা পিআর মাধ্যমে, পিআরের মতোই, যেটা বিএনপি উচ্চকক্ষ নিয়ে বলছে যে এইখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না উচ্চকক্ষে। সেটাও কিন্তু সংসদ গঠিত হবার পরে আইন হবে, আইন হওয়ার পরে কিন্তু এটা আসে, আইনের আগে না। কিন্তু বিএনপি এটাই নীতিগতভাবে একমত হয়েছে। আর নীতিগতভাবে ওইটাই বিএনপি একমত হয় নাই, তার অনেকগুলো কারণ আছে। আমি আমার এলাকার লোকের কাছে ভালো অথবা মন্দ, আমার এলাকার লোক আমাকে ভোট দিবে অথবা দিবে না। তো আমার এলাকার লোক আমাকে অপছন্দ করে, কিন্তু পিআর পদ্ধতিতে আমার সিরিয়াল যদি থাকে 5-6-এর মধ্যে, তাহলে কিন্তু যত অপছন্দই করুক, আমি ওইখানে 1 ভোট না পেলেও কিন্তু আমি এমপি। এটা হলো পিআরের কাহিনী। আর যদি আমাকে যত পছন্দই করুক, আমি যদি ভোট 6 লাখের জায়গায় 6 লাখই পাই, তারপরেও যদি আমার 6 জন 7 জন 10 জন কাভার না করে, তাহলে কিন্তু আমি এমপি হতে পারছি না। আরেকজন কিন্তু 5,000 ভোট পায়, 10,000 ভোট পায়, এমপি হয়ে যাচ্ছে। এবং এখানে ভোটারের সাথে আপনার জনপ্রতিনিধির কোনো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নাই। একজন চরম অপছন্দের মানুষ আপনার এলাকার এমপি হয়েছে, আপনি কি যাবেন কখনো? আপনি তো পারলে তার বদনাম বলতে পারলে খুশি হন। সে ভালো কাজ করলেও আপনার কাছে ভালো লাগবে না। এটাই মানুষের মধ্যে তফাৎ থাকে। খুব কম মানুষ থাকে বিবেকের স্বচ্ছতায় হিসেব করে। তো সেই জায়গায় আপনার 5 বছর নষ্ট, যিনি এমপি হয়ে আসলো তারও 5 বছর নষ্ট, সেও কারোর সঙ্গে আন্তরিক হতে পারলো না। তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। এটা অনেক দেশে আছে, আমি অস্বীকার করি না। অনেক দেশে ফেডারেল গভর্নমেন্টে এটা আছে, অনেক দেশে সরকারিভাবে আছে। আমি যদি নেপালের উদাহরণ দেই, যে 17 বছরে সরকার চেঞ্জ হয়েছে 13 বার 14 বার, আরও একবার এখন চেঞ্জের মধ্যে দিয়ে সরকার যাচ্ছে। তাহলে 1 বছর করে একটা সরকার যদি না টিকে, 1.5 বছর না টিকে, তাহলে এই সরকার কি বাংলাদেশের মতো একটা গরিব দেশে এটা কি কোনোভাবেই সম্ভব? এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না আমি মনে করি। এবং পিআর পদ্ধতি দিলে কি হবে, যাদেরকে ওনারা নিষিদ্ধ করছেন, যাদের নিয়ে ওনারা এত কথা বলছেন, তারাই তো এগিয়ে যাবে, তারা তো তাদেরকেই ভোট দিবে পিআর পদ্ধতিতে। মনিয়াপা, আপনার কাছে আবারও আসবো। প্রশ্ন তুলেছেন যে আসলে পিআর পদ্ধতিতে কাদের লাভ হবে, কাদের লাভ হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি কথা বলেছেন যে জামায়াত আগের থেকে সুসংগঠিত হলেও নির্বাচনে আসলে তাদের পক্ষে যেটা সম্ভব নয়। এই জন্যই কি নির্বাচনে যেটা সম্ভব নয় বলি কি আসলে জামায়াত ইসলামী বা অন্যান্য ইসলামী দলগুলো পিআরের কথা বলছেন? আচ্ছা, জামাত যদি নির্বাচনে জিততে না পারে, তাহলে আপারা তো অনেক ফুরফুরে মেজাজে থাকার কথা। তো তখন এগুলো মেনে নিয়ে যাইতে তো ওনারা পেয়ার পদ্ধতিতেও তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। কাজে এটাকে ভয় করার, কোন পদ্ধতিতে খেলা হলে
মানে কে জিতবে না জিতবে, জামাতের জনপ্রিয়তা নাই, জামাত তলানিতে চলে গেছে, সুসংগঠিত সংগঠন, এর তো কিছু বলছেন। তো পিয়ার মানলেও তো আপনারাই কি সরকার গঠন করবেন, তাহলে এটা মেনে নেন, এটা ভয় কিসের? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাদের অনেক কিছুতে না আছে, প্রেসিডেন্টের ব্যাপারে না আছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে না আছে, জাতীয় পার্টির মানে শাস্তি বা নিষিদ্ধের ব্যাপারে না আছে। আপনারা মূলত হিসাব করে দেখছেন যে বাংলাদেশের জনগণ এখন একটা বিকল্প খুঁজতেছে। আমি মোটা দাগে একটা কথা এখানে বলতে চাই, বিএনপির যে রাজনীতি, এই রাজনৈতিক ব্যর্থতা এখন জনগণ আওয়ামী লীগের যে অত্যাচার এবং নির্যাতনের বিপরীতে মানুষ বিকল্প হিসেবে বিএনপিকে ভোট দিয়েছে বহুদিন, কিন্তু সেইটার যে ম্যান্ডেট জনগণের, এটা বিএনপি ধরে রাখতে ব্যর্থ হয়েছে, যার কারণে জনগণ এখানে আরেকটা নতুন বিকল্প খুঁজছে। সেই নতুন বিকল্পটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট, সেটাই। এটা এখন একটা মানে একটা রাইজিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জোট কি হয়েছে? জোট হতে যাচ্ছে, আমি বলছি যে হতে যাচ্ছে, হচ্ছে না, হতে যাচ্ছে। বাংলাদেশে তো আরো অনেকগুলো জোট হতে পারে নির্বাচনকে সামনে ঘিরে। এই জোট কি হবে? আপনি খুব জোর দিয়ে বলছেন হ্যাঁ, জোট হবে। আমরা আশাবাদী, আমরা আশাবাদী। সব দল কি আপনি সব দল তো আর সব জোটে আসবে না, এক এক দল এক এক জোটে যাবে। তা আমরা বলছি যে এই যে জামাতের সাথে যদি একটা জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়, সেখানে বিএনপির ক্ষমতা এই যাওয়াটা একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে যাবে। এই চ্যালেঞ্জটা বিএনপি নিতে চাচ্ছে না, যার কারণে বিএনপি পিয়ার চাচ্ছে না, এবং অনেক কিছুতে বিএনপির মানে না আছে। আর অনেক নেতারা খুব জোরে সোরে কথা বলতে পারেন না, যারা আওয়ামী লীগ আমলে অনেক ফ্যাসিলিটি নিয়ে খুব মানে ছিলেন তো, এবং ফুরফুরে মেজাজে ছিলেন, ব্যবসা বাণিজ্য রাজনীতি সব কিছু সুন্দরভাবে চালিয়ে গেছেন। তো তাদের যে কৃতজ্ঞতার ব্যাপারগুলো আছে, এই কৃতজ্ঞতা তো স্বীকার করতে হচ্ছে। আমি মনে করি ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা জনগণের যে চাহিদা, এটাকে বিএনপি কি করবে মানে দেখবে। আরেকটা জিনিস এখানে আমরা বুঝতে আমাদের সময় লাগতেছে কেন, একটা পার্লামেন্ট মেম্বারের কি দায়িত্ব? পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব কাবিখা, টিআর, টিসিবি এগুলো মেনটেন করা, রাস্তাঘাট উন্নয়ন এগুলো করা, এই যে একটা স্কুল কলেজ মাদ্রাসার কমিটি দেয়া, এগুলো তো একজন পার্লামেন্ট মেম্বারের কাজ না, এটা তো স্থানীয় সরকারের কাজ। তো স্থানীয় সরকার তো গঠিত হবে, স্থানীয় সরকারের কাজকে যদি পার্লামেন্ট মেম্বার কি করে, কুক্ষিগত করে রাখে, এবং সেখান থেকে পার্সেন্ট খায়, এবং সেখানে বেচা কিনা হয়, সেখানে মাধ্যম দিয়ে মানে কোটিপতি হওয়ার সুযোগ, অবৈধ সম্পদের মালিক হওয়ার সুযোগ, আমরা এই রাজনীতিটাকে অফ করে দিতে চাই পিয়ার পদ্ধতির মাধ্যম দিয়ে, যেটার মাধ্যম দিয়ে মানে লোকাল গভর্নমেন্ট হচ্ছে এই লোকাল জিনিসগুলো ফেস করবেন, তারা তাদের নেতা নির্বাচন করবেন লোকালি, কে ইউনিয়ন চেয়ারম্যান হবেন, কে মেম্বার হবেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন, কে পৌরসভার চেয়ারম্যান হবেন, কমিশনার হবেন, এটার মাধ্যম দিয়ে মূলত জনগণেরই হবে। আর একজন পার্লামেন্ট মেম্বার কি করবেন? তিনি রাষ্ট্র পরিচালনার নীতিমালা তৈরি করবেন, তিনি রাষ্ট্রের যে সন্ধি চুক্তিগুলো হবে সেটা নিয়ে কথা বলবেন, তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করবেন, রাষ্ট্রের অর্থনীতিকে তিনি নির্মাণ করবেন, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে তিনি ঢেলে সাজাবেন, রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে তিনি নিরাপদ করবেন, রাষ্ট্রকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করবেন, রাষ্ট্রের অভূতপূর্ব উন্নয়নে তিনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, পৃথিবীর দেশ বিদেশ ঘুরে তিনি এই রাষ্ট্রকে অন্য অন্য উন্নয়নশীল রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তিনি যদি ধান্দাবাজিতে লিপ্ত হয়ে যান, পার্সেন্টেজ খাইতে চান, তিনি যদি অন্য অন্য ব্যবসায় জড়িত হয়ে যান, যেগুলোর মাধ্যম দিয়ে কোটিপতি হওয়া যায়, রাতারাতি বড় লোক হওয়া যায়, নমিনেশন বাণিজ্য করা যায়, এই জায়গায় যদি চলে যায়, তাহলে এই রাষ্ট্রের কোনো উপকার হবে না। আমরা সেই জন্য বলছি যে এখান থেকে আমাদের জনগণকে বের হয়ে এসে একটা পেয়ারের মাধ্যম দিয়ে যার যার কাজকে আইডেন্টিফাই করে তাকে সেই কাজ করতে দিতে হবে। আরেকটা জিনিস আমি এখানে খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের কয়েকটা জরিপ বলছে 40 থেকে 41% ভোট পেয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাতে যাওয়া যায়, এবং গিয়েছেও, ইতিপূর্বেও গিয়েছে, এবং তার চেয়ে কম ভোট পেয়েও গিয়েছে। তা আপনি আমি ধরেই নিলাম 45% ভোট পেয়েছেন, পেয়ে আপনি মানে আগের সিস্টেমে পিয়ার বাদ দিয়ে যে সিস্টেম আছে এই জায়গার মাধ্যম দিয়ে আপনি মেজরিটি পেয়েছেন, আপনি 45% মানুষের ম্যান্ডেট নিয়ে আপনি কি 55% মানুষকে শাসন করবেন? এটা কি গ্রহণযোগ্য?
এটা তো গ্রহণযোগ্য হতে পারে, এটা গণতন্ত্রের ভাষাও হতে পারে না। গণতন্ত্র হচ্ছে জনগণের মতামত। তা অধিকাংশ জনগণ আমাকে চায় নাই, তা আমি কিভাবে এই জনগণকে মুক্ত, যার কারণে কি হয় জানেন, কিছুদিন পরে সরকার ফর্ম করার পরেও এই সরকারের বিরুদ্ধে নির্বাচনের পরের দিন থেকেই কি হয়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায়, সূক্ষ্ম কারচুপি, অমুক কারচুপি, তমুক কারচুপির এগিয়ে আসে। আর আমি একটা কথা আরও একটু স্পষ্ট করে বলতে চাই, 90-এর যে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেটটা ছিল, যে জনগণের যে দাবি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার কি হবে, এদেশে ফর্ম হবে, এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এসে সেটাকে বাস্তবায়ন করে একটা নির্বাচন দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পরে যে ক্ষমতায় যখন বিএনপি এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেয় নাই। এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময়ের সকল বিরোধী দল মিলে জামাত ইসলামী সেখানে বড় রোল প্লে করেছিল। 173 দিন হরতাল করা লেগেছিল এই তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য। বিএনপি যে দিবে সেই প্রিভিয়াস রেকর্ড বিএনপির নাই। সো দ্যাট জনগণ এই যে চুন খায় গাল পুড়লে দই দেখলে ভয় করে আর কি। এখন জনগণ ওই রিস্ক নিতে যায় না। আপনারা যেটা দিবেন 2 বছর পরে একটা লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়ে এটাকে ইস্টাবলিশ করে নিয়ে যান, তাহলে আপনারা এটাকে আর ডিনাই করতে পারবেন না। জনগণ সেটাকে ইনশিওর করতে চায়, আমি যতটুকু বুঝেছি। আর 15 বছরে যে সরকার ছিল না, কি সরকার ছিল, কোথায় ছিল সংবিধান, কোথায় ছিল গণতন্ত্র? 15 বছরে তো আমরা সবাই মিলেও এটাকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এটা নিশিরাতের সরকার ছিল, ডামি নির্বাচন ছিল। তো এগুলো তো ইয়ে করেছেন, মানে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে মেনে নিয়েছে। কাজেই আমরা এখন সুযোগ এসেছে আমাদের রক্তের বিনিময়ে, শহীদদের জীবনদানের বিনিময়ে, আহতদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু দেওয়ার বিনিময়ে যে একটা সুযোগ এসেছে রিফর্ম করার, এই রিফর্মকে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। যার কারণে আমরা বলছি প্রয়োজনে আপনারা গণপরিষদ গঠন করেন, গণভোটের মাধ্যম দিয়ে বাংলাদেশের এই কনস্টিটিউশনে এগুলোকে ইনক্লুড করেন, এটার ভিত্তিতে আমরা নির্বাচন দেন, পরবর্তী নির্বাচন সরকার সংসদে যেয়ে তখন এটা বৈধতা দিতে বাধ্য হবে। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। জি, আমি মনিয়াবার কাছে আসতে চাই। এবার একটু ডাকসু নির্বাচনের দিকে যেতে চাই, নাকি আপনি এই বিষয়ে কিছু বলবেন? অবশ্যই এই বিষয়ে অনেক কিছু বলার আছে। উনি বলেছেন অনেকগুলো কথা। আমার কথা হচ্ছে, জামাত যদি জিতেই, যে কথাটা তারা বলছে নতুনদের দেওয়ার জন্য মানুষ এখন মুখিয়ে আছে, জামাত যদি জিতেই, তাহলে নির্বাচনে আসতে পিয়ার লাগবে কেন? তা তো এমনিই আসতে পারে, ভোটে আসতে সমস্যাটা কোথায়? তারা কিন্তু 300 আসনে ইতিমধ্যে কিন্তু নমিনেশনও দিয়ে ফেলেছে, প্রচারণাও চালাচ্ছে। তাহলে আপনার পিয়ার নিয়ে এত প্যাংসা করার তো কোনো কারণ নাই। এটা হচ্ছে যে দর বাড়ানো, আমার মনে হয় যেটা, কারণ জামাত নির্বাচনমুখী একটা দল, সে যে কোনো জায়গায় হোক নির্বাচন করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা খারাপ না। আর আওয়ামী লীগ যেটা নিষেধে আমরা রাজি না, আমরা তো কোনো দল নিষিদ্ধে রাজি না, কোনো দলই না। আমরা চাই দল যে অপকর্ম করেছে, অপকর্মের চুলচেরা হিসেবে বিশ্লেষণ হয়ে বিচার হোক। আওয়ামী লীগ যা করেছে তার বিচার হোক। আওয়ামী লীগ জামাতকে নিষেধাজ্ঞা দিয়েছিল, জামাতের নিবন্ধন ফেলে দিয়েছিল। তাতে কি জামাতকে ফেলে দিতে পেরেছিল? বরং জামাতকে গুপ্ত রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। প্রকাশ্য রাজনীতিতে যত না ক্ষতি হয়, তার চেয়ে অনেক 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 বেশি রাষ্ট্রের জন্য গুপ্ত রাজনীতি ক্ষতি হয়। রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য, প্রত্যেকের জন্য, জাতির জন্য। তাহলে আওয়ামী লীগ, আমি জামাতকে এই মুহূর্তে এই ব্যাপারে আমি দুষব না, এই কারণে যে 15.5 বছর তারা অনেক খারাপের মধ্যে দিয়ে গেছে, আমাদেরও যেতে হয়েছে, কিন্তু তাদের নিবন্ধন পর্যন্ত তারা আউট করে দেওয়ার চেষ্টা করেছে এবং করেছেও। তো সেইখানে আমরা এই জিনিসটা, আওয়ামী লীগ জাতীয় পার্টির সহজে 14 দল নির্বাচন করেছে, আর 2-1টা ডেমি, যেটা বললো ডেমি, আমি, হ্যাঁ, এইসব নির্বাচন, সেই নির্বাচন করেছে বলেই কিন্তু এটা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পায় নাই, বাংলাদেশে তো গ্রহণযোগ্যতা পাই নাই। ঠিক একইভাবে এখন বিএনপি, জামাত, এনসিপি আর 2-1টা বাম নির্বাচন করলে সেটা কিভাবে গ্রহণযোগ্যতা পাবে? ঘটনা তো তাহলে একই হয়ে গেল। তো আমরা তো বিএনপি জেনে শুনে, বিএনপির এত স্বচ্ছ ভোটগুলা বিএনপি তো অস্বচ্ছতায় রূপ দিতে পারে না, কারণ আওয়ামী লীগ নিজেদের ভোটটাও নেয় নাই, সব সিল মারা ভোট তারা কাস্ট করেছে, কোনো জনগণ জানায় ভোট কাস্ট হয়েছে। কিন্তু বিএনপির তো তা না, বিএনপির জনগণ যাবে, জনগণ যে কটা ভোট দিবে বিএনপি সেই কটাই ভোট নিবে। তাহলে বিএনপি কেন অন্য দলকে নিষিদ্ধ করে তার নিজের গায়ের মধ্যে কালিমা লেপন করবে? এটা তো করতে পারে না। এবং বিএনপি মনে করে কোনো দলেরই এটা করা উচিত না, তাদের বিচার হোক।
100 জনে 99 জন যদি অপকর্ম করে থাকে, 99 জনের অপকর্মের বিচার হলে এমনিতেই তো দলে নির্বাচন করার কেউ থাকবে না, তখন একটা জিনিস হবে। দ্বিতীয়ত হলো, আমি একটুখানি আমার একটু সুযোগ দেন, উনি অনেকগুলো কথা বলছে। এমপিরা কি করবে? এমপিরা আইন প্রণয়ন করবে, ফাইন, ভেরি গুড। এমপিরা কেন টিআরজিআর কাবিখা ভাগাভাগি করবে? করবে না। কিন্তু উনি আবার এটাও বলেছে ক্ষুধা দারিদ্র্য মুক্তকরণে এমপিরা কাজ করবে। তাহলে কি হলো? পলিসি মেকিং কয় না, সুতিলে ঠ্যাং পইতে নেই যায়, আপনার জেনে যাওয়ার নেই যায়। তাহলে আপনার কি হলো? আপনার নমিনেশন বাণিজ্যের কথা বলছে, পিআর দিলে নমিনেশন বাণিজ্য হবে না। উনি কি বুকার স্বর্গে বসবাস করছে কিনা আমার জানা নাই। পিআর পদ্ধতি এমন পদ্ধতি, উনি যদি নমিনেশনে বাণিজ্য বন্ধই করতে চান তাহলে পিআর পদ্ধতি প্রথমেই বন্ধ করা উচিত। ওটা তো হাই রেটের নমিনেশন বাণিজ্য হবে, কারণ ওইখানে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 নাম দেওয়ার জন্য কে কার কত টাকা আছে সেটা নিয়ে মাঠে নেমে যাবে। তো এই যে সিরিয়ালটা, দলের সিরিয়াল, জামাত ধরেন যে 20টা সিট পেল, আমি ধরলাম, বা 50টা সিট পেল, বা 200-300 সিট পেল, 300 সিট পেলে যা হবে, 10টা সিট পেলে কি তা হবে? তো জামাত তখন কি করবে? 10 জনের যে সিরিয়ালটা, 10 জন প্রথমে নাম থাকবে তারাই তো যাবে। তাহলে তারা যাওয়ার জন্য ওই 10টার মধ্যেই তো তাদের মেন জিনিসটা হবে। ঠিক একই অবস্থায় বিএনপিও তাই হলো। আমি ধরে নিলাম যে বিএনপিতে জনগণ ভোট দেয় নাই, যে বিএনপি 10টা সিট পেল, ওই 10 জনের মধ্যে যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু একদম জীবনের সর্বস্ব নিয়ে মাঠে নেমে যাবে। তো এটা কি আপনার মনে করেন যে এটা মানে লুম বাঁচতে গাউজার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে? উনি নমিনেশন বাণিজ্য তখন আর তা বুঝবেন না, তখন ব্যাংক সহ এসে বাসায় এসে হাজির হয়ে যাবে। তখন তো ভল্ট নিয়ে চিন্তা ছিল। আমি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা উনি বলেছেন, আমি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা এই জায়গাটায় বলতে চাই যে, আবারও বলছি যে অভ্যুত্থানে যেটার দরকার ছিল তখন নেসেসিটির দরকার ছিল ডক্ট্রিন অফ, এখন তো সেটা নাই। প্রত্যেক দিন আপনার জাতির সবাই নিয়ে বসে বাগে খালো প্রত্যেক দিন বসবে, এটা তো হয় না। এটার জন্য অনেকটা ত্যাগ করতে হয়, অনেকের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, চোখ দিতে হয়, মুখ দিতে হয়, হাত দিতে হয়, পা দিতে হয়, এইসব দিতে হয়। তো এই যে এই এত ত্যাগের এই যে কয়টা ত্যাগ হয়েছে, কয়েকশো, কয়েক হাজার, কেউ কিন্তু এখন পর্যন্ত সুরাহা করতে পারে না সত্যিকার অর্থে কতজন। এবং এখন পর্যন্ত 20,000, 30,000 আহতের কথা বলে কেউ কিন্তু সুরাহা করতে পারে নাই। এইটুক ডিজিটাল পৃথিবীতে এখনই পারে নাই। আরো যখন রক্তের কথা উনারা ডাক দিচ্ছে রক্তের জন্য, তাহলে তখন কি হবে? এটাও তো একটা সহজে বোধগম্য না। জি আপা, আবারও আসবো। আমি এই পর্যায়ে বিরতি দিতে হচ্ছে, আপনি বলতে যাচ্ছেন, আমি আপনার কাছেই আসবো ত্রুটি নেওয়ার জন্য। ওনাকে আপনি অনেক টাইম দেবেন। জি দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী বনি এবং ডক্টর আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনি মনিয়াপার মাঝখানে বেশ কয়েকবার বলছিলেন যে কিছু বলতে চান। মনিয়াপা যেটি বলছিলেন যে পিআর হলে নমিনেশন বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য আরো বেশি হওয়ার সুযোগ থাকে। আচ্ছা শোনেন, আমি মানে খুব ক্লিয়ারলি বলতে চাই জনগণের সামনে, যারা বাণিজ্য করে সেটা যে সিস্টেমেই দেন না কেন তারা বাণিজ্য করবে, আর যারা করে না তারা কোনো সিস্টেমেই করবে না। ক্লিয়ার? আপনি যার চাঁদাবাজির ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছেন, নো ডাবল স্ট্যান্ডার্ড, যাদের ক্যারেক্টারে চাঁদাবাজি নেই, দখলবাজি নেই, মনোনয়ন বাণিজ্য নেই, তারা কোনো সিস্টেমেই করবে না। আর যাদের এটা আছে, যত সিস্টেমে আছে, তারা রেট বাড়াই করবে। কাজেই এটা যে ক্যারেক্টার সম্পন্ন তাকে সে সেটা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা এটা দেখেছি যে বিভিন্ন সময় কিভাবে হয়েছে এবং এটা কিভাবে হবে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল, এই যে আমি ঢাকা 6 থেকে সূত্রাপুর, ওয়ারি, গ্যান্ডারিয়া আমি প্রার্থী, আমার দল আমাকে বলেছে এখান থেকে প্রার্থী। আমার দল যদি বলে যে কালকে থেকে আমি এখানে প্রার্থী না, আমি তো এখানে প্রার্থী থাকবো না, আমি 1 সেকেন্ডের জন্য কাজ করব না। এটাই আমাদের দলীয় স্ট্যান্ড। এই প্রার্থিতা নেওয়ার জন্য আমার তো কারোর কাছে যে ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই।
কাউকে একটা চা খাওয়ানো লাগে নাই, কাউকে একটু নাস্তা খাওয়ানো লাগে নাই, কাউকে একটু তুষামদি করা লাগে নাই। কাজে বাংলাদেশ জামাত ইসলামীর এমন নেতৃত্বর সিস্টেম যে আপনি জাকির ভাই, আপনি যদি ফিট হন তাহলে আপনাকে বলবে যে জাকির তুমি ঢাকা 5 আসন কি 6 আসন 10 আসন তোমাকে আমরা দিতে চাই, আপনি না চাইলেও এটা আপনাকে দিবে। আর অন্য জায়গায় হচ্ছে যাইতে হয়, উড়ে উড়ে যেতে হয়, 7 সাগর 13 নদী পার হয়ে যে তারপরে ম্যানেজ করে এসে তারপরে নিজেদের, তারপরেও সিগন্যাল নাই। আরেকটা জিনিস আমি বলতে চাই যে 31টা দল কিন্তু আলোচনায় আছে ঐকমত্য কমিশনের সাথে। সেখানে 2-3টা দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অনেক ফাউল খেলেছে, অনেক ফাউল করেছে, যে পরিমাণ ফাউল খেলেছে তাদেরকে রেড কার্ড দেওয়া অপরিহার্য। তো খেলায় তো 11 জনের টিম দল নিয়ে খেলে, তো কেউ যদি অনেক ফাউল করে রেফারি তাকে কি করে, একটা রেড কার্ড দিয়ে একটু 1-2 ম্যাচের জন্য কি করে, মানে মাঠের বাইরে পাঠিয়ে দেয়। তা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তো 1-2 মাস কমপক্ষে আগামী বাংলাদেশে কি করা উচিত, মাঠের বাইরে রাখা উচিত। তাদের বোধোদয় হওয়া উচিত যে তারা কি অন্যায় করেছে। আসলে আওয়ামী লীগের বোধোদয় হয়নি। নিউ ইয়র্কে যে ঘটনাটি তারা ঘটিয়েছে এটা দুর্ভাগ্যজনক, এবং কোনো নারীবাদী আন্দোলনের যারা সাথে জড়িত, যারা নারীদেরকে নিয়ে অনেক বেশি কি করে, তারা তাসনিম জারার সাথে এই আচরণ এবং এই কথাবার্তা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। আমরা খুব অ্যাস্টনিশড হয়ে যাই, কেন এটা থাকে না। আমি অন্য প্রসঙ্গে আসতে চাই, আমি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আবারও আসবো। আমি একটু অন্য প্রসঙ্গে পিয়ারের বাইরে একটু আসতে চাই। আমরা পিয়ার নিয়ে দুজনেই খুব কথা বলছিলাম। আমি ডাকসু নির্বাচন নিয়ে আপনার কাছে একটি জানতে চাচ্ছিলাম যে আজকে ডাকসু নির্বাচনের বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, স্বীকার করেছেন যে আসলে নীলক্ষেতে যে ব্যালট পেপার ছাপা হয়েছিল, আমি সেই কিছু একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন ব্যালট পেপার ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি, তবে তিনি বলেছেন ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। আপনি কি তার এই বক্তব্যের সঙ্গে একমত? বলেন না যে বিচার মানি তালগাছ আমার, উনি যে স্বীকার করেছেন যাদের কাছকে ভেন্ডর যে এই কাজটা করেছে, এতেই তো ডাকসু নির্বাচনটা বানচাল হওয়ার কথা। এইখানে তো আর কোনো কথা থাকে না। আপনি বলেন যে সর্বোচ্চ ফোরাম স্বীকার করেছে যে হ্যাঁ এইখানে ছাপানো হয়েছে, ওইখানে কি ছাপানো হওয়ার কথা ছিল? ওইভাবে কি ছাপানো হওয়ার কথা ছিল? 40,000 ভোটারের জন্য কোনোখানে আপনার নিউজ 24-এর যে রিপোর্টটা করেছে, এত নাতি দীর্ঘ রিপোর্টে একজন দোকানদার বলেছে তার ওইখানে 40,000 নাকি 42,000 ছাপানো হয়েছে, কাটিংয়ের জায়গায় বলেছে 80,000 কাটিং হয়েছে, আরেকখানে শ্যামলীতে বলেছে 1,30,000 বা 50,000। তা এই যে 3 গুণ 4 গুণ যে আপনার ব্যালট পেপার ছাপানো, এই ব্যালট পেপারগুলো গেল কোথায়? আমি যদি বলি, আমিও তো ওইখানে ভোট দিয়েছি, আমারও তো ওই সুযোগটা কখনো হয়েছিল। আমি ভিতরে 5টা ব্যালটে সিল মেরে নিয়ে গেলাম, সেম ব্যালট আমার কাছে আছে, আমি নিয়ে গেলাম। দেওয়ার সময় আমি আমার পাতাটার সঙ্গে আরও 5টা পাতা আমি আমার ভেতরে কাপড়ের ভেতরে নিয়ে যাওয়ার, শার্টের ভেতরে নিয়ে যাওয়ার, আমি সুন্দর করে দিয়ে আমি জমা দিয়ে দিলাম একই সাথে। এইভাবে লম্বা করে দিতে হয়, তো এইভাবে দিয়ে দিলাম। কেউ কি সম্ভব এটা বুঝতে পারার? তাইলে আপনার যে একটা এরকম যদি 1,000 ছেলে মেয়ে যদি আপনার জমা দেয় 10টা করে, তাহলেই তো 10,000 হয়ে যায়। আপনি 13,000 14,000 ভোটের হিসাব কিন্তু বের হয়ে যায়। বেশি না, 5টা 10টা তো নেওয়া কোনো ব্যাপার না। আপনার এই 3টা পেজ একখানে করেন, খুব বেশি মোটা লাগবে না। টিচাররা তো ছাড়ি দিয়ে দিয়েছে, কারণ টিচাররা তো এটার সাথে ইনভলভমেন্ট তাদের আছে। তো আমি আমার ভেতরে কাগজটা ঢুকিয়ে নিলাম, নিয়ে আমি ওইখানে ওই কাপড়ের ভেতরে ওই যে আপনার নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতরে, নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আমি সুন্দর করে একসাথে করলাম ক্রসগুলা দিয়ে, একটা যে ব্যালটটা দিল সেটার মধ্যে, তারপরে আমি জমা দিলাম। তাহলে কি হলো? আপনি মনে করেন 32,000 ভোট কাস্ট হয়েছে, 32,000 ভোট কাস্ট হওয়া এতই সহজ। আপনি দেখেন, আপনি ভিসি যদি রাজি হয়ে থাকে তাহলে মুড়িগুলো দেয় না কেন, কার সিগনেচারে কি হয়েছে, খালি ফোন নাম্বার। এটা তো এরকম না যে 12 কোটি ভোট, এইখানে মাত্র 32,000 ভোট, 32,000 লোককে ফোন করা কোনো ব্যাপার না। ভোট কাস্ট হয়েছে আমি যেটা বলছি, সেখানে আপনার ফোন করা কোনো ব্যাপার না যে আপনি কি ভোটটা দিতে পেরেছিলেন, আপনি কি এসেছিলেন। ওইখানে তো তার ওই নাম ধরেই তো নাম্বারে তার ডিপার্টমেন্টের নাম আছে, সব আছে। এটা করা তো কোনো ব্যাপার না, কোন বুথে কত। তাহলে ভিসি কি করে আশা করে যে এই ভোটটা এখন পর্যন্ত নৈতিকভাবে এই ভোটটা লিগাল?
জি, আপা আরেকটি বিষয় জানতে চাই। আপনি ডাকসু নির্বাচন নিয়ে এর আগেও কথা বলেছেন, আমরা জানি যে সেই কথা বলার পরে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য একটি দাবি তোলা হয়েছে। না, এটা ডাকসু নির্বাচন নিয়ে না, ছাত্রলীগের এটা হচ্ছে বুয়েটের আবরারের বিষয়টি। এবং আরেকটি কথা বলেছেন যে ছাত্রলীগই যারা হেলমেট বাহিনীর কথা বলেছেন আপনি, যে শিবিরের লোকজনই ছিল হেলমেট বাহিনী। আমি এটা যৌক্তিকভাবে কথা বলেছি। আমি কথা বলেছি এইভাবে, আপনাকে আমি ক্লিয়ার বুঝিয়ে বলি যে আবরারকে ধরা হয় যখন আবরারকে মেরে ফেলা হয়েছে, তখনই বলেছিল যে এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা কারোর সাথে কথা বলে না, ক্লাস করে, এ জামাত শিবিরের ছেলে, এটাই বলা হয়েছিল। আমরা যেদিন ওকে নিয়ে আফসোস করেছি, সেই আবরারকে ধরা হতো জামাত শিবির মাইন্ডেড। জামাত শিবির করা কোনো দোষের কিছু না, মাইন্ডেড। তাকে যে সারাটা রাত পিটিয়ে, ওষুধ খাইয়ে, আবার খাবার খাইয়ে তাকে মারা হলো, সাধারণ কোনো মৃত্যু না যে আপনি একটা গুলি করলেন মরে গেল, তাকে কষ্ট দিয়ে দিয়ে মারা হলো। সেই মৃত্যুর আপনি যদি সে জামাত শিবিরের হয়, তাহলে শিবিরের এক্স সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতা শিশির মনির, সে যত ভালো অ্যাডভোকেটই হোক না কেন, তার আসামিদের, আমার সন্তানের খুনিদের আমি উকিল হতে পারি? আমার ভাইয়ের খুনিদের উকিলকে আমি হতে পারি? আমি এটা একটা কথা বলেছি, নাম্বার 1। নাম্বার 2, আমি বলার চেষ্টা করেছি ছাত্রলীগ যত অশুভ ছিল, যত অত্যাচারী ছিল, ছাত্র শিবিরের কিন্তু মুখ ঢাকার দরকার পড়ে না। এখন যখন আপনার শিবিরের গুপ্ত রাজনীতি বের হচ্ছে, ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে, সেই ছাত্রলীগের তাহলে হেলমেট তাহলে কেনা পড়ছে? তারা যারা গুপ্ত রাজনীতি করেছে তারা পড়েছে। আমি ওটার খেই ধরে আমি এইখানে বলেছি। আমি আপনাকে আরো যদি সংযোজন করতে বলেন, বিএনপির একজন নারী অ্যাডভোকেট কিন্তু ওই আসামির পক্ষে আপনার উকিল হয়েছিল, বিএনপি কিন্তু ওই দিনই তাকে স্যাক করেছে, ওই দিনই স্যাক করেছে। এটা কিন্তু আবরার কিন্তু জামাত মনা জানার পরেও, যদি জামাত মনা কিনা আমরা জানি না, জানার পরেও কিন্তু আমাদের এটা নৈতিকভাবে আমরা এটা মেনে নিতে পারি নাই। এরপরে আপনি ধরেন যে আপনার এই যে অপরাধগুলো, এই ছেলেগুলা ধরেন যারা শিবির করা ছেলেরা ছাত্রলীগ করত, ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করলাম, ছাত্রলীগ খারাপ এক কথায় নিষিদ্ধ করলাম। তাহলে যারা তখন ছাত্রলীগ করছে তারাও তো মারপিট করছে নাকি? তারা একদম ফেরেস্তা ছিল? তারাও তো মারপিট করছে। তাহলে তারা যদি পুরস্কার পায় অভ্যুত্থানের জন্য, তাহলে সেই দিন ছাত্রলীগ করার জন্য কেন শাস্তি হবে না? আমি এই কথাগুলো সংযোজন করতেই পারি। আমার কথা হলো যে আপনি তর্ক করেন যুক্তির সাথে, আমার যুক্তিকে খণ্ডন করেন আপনি। আমি তো পৃথিবীর মানে মৃত্যুর আগ মুহূর্তে আমি এই কথাটাই বলবো যে এটাই সত্যি। কারণ ছাত্রলীগ যেমন, ছাত্রলীগ নিজে খুন করে, ছাত্রলীগ খুনিদেরকে আসামি করত। আপনার মনে আছে আমাদের নারায়ণগঞ্জে নয়ন নামে একটা ছেলেকে মার্ডার করা হয়েছিল। হওয়ার পরে রাত 2টার সময় লাশ দিছে, দেওয়ার পরে নয়নের ভাই যখন লাশ নেয় তখন সাদা পাতা একটা সিগনেচার নিছে। পরের দিন দেখে যে বিএনপি সহ 5,000 আসামি, সব ছাত্রদল যুব দলের, অথচ মারল কে? আওয়ামী লীগ, ছাত্রলীগ মারল। তা ওদের তো হেলমেট পরার দরকার পড়ে না। ওদের যদি দরকার পড়ে ওরা ওপেন যায়, থানায় যায়, সাহসের সঙ্গে, দুঃসাহসের সঙ্গে যায় খারাপ কাজ। সেখানে আপনার ক্ষমা চাওয়ার বিষয়টিও প্রশ্ন, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? জাতি এখানে কি করলো? আমি তো যুক্তির সাথে বললাম যে আবরার যদি শিবির মাইন্ডেড হয়, তাহলে শিবিরের সেক্রেটারি কিভাবে আবরারের খুনিদের বিচার করলো, সে উকিল হলো? এবং নট অনলি নিম্ন আদালত এবং উচ্চ আদালত দুইখানে। এখন হাইকোর্ট যখন শেষ প্রায়, তখন বললো যে আমি আর এই মামলায় লড়বো না, বাকি থাকলো কি শুধু সুপ্রিম কোর্ট। তাহলে আপনি বলেন যে এটা কে বলবে না? জি মনিয়াপা, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই, এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনাদের জামায়াত নেতা ডক্টর তাহেরের একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটি আমি উল্লেখ করতে চাই। ডক্টর তাহের বলেছেন, কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে, ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথাই বলি। ঘোড়া থেকে তারা নামতে পারবে না, বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে, পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের পরিকল্পনা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে।
আরেক বড় দল আছে, তারাও সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হব। তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। ডক্টর তাহেরের এই বক্তব্যকে আমি আসলে হঠাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা তিনি কেন উল্লেখ করলেন আমি জানি না। আপনার কাছে কি মনে হয়, আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হবে কি? আচ্ছা, এই পয়েন্টটা আমি একটু পরে আসি, এটা আমি বলবো। তার আগে একটু, আপনি তো দুইটা বিষয়ে এখানে আলোচনা ওপেন হয়েছে, এটা তো আমাকে একটু বলতে হবে। ডাকসু নিয়ে বলেছেন, আসলে পরীক্ষায় যখন গার্ড ভালো হয় তখন যে ছেলেরা ভালো করতে পারে না তারা কিন্তু ওই পরীক্ষার গার্ড বা শিক্ষকের প্রতি অনেক কিছু দায় দিয়ে মানে এটাকে চালে। আজকে এতদিন পরে এসে আপনারা এটা খুঁজে পেয়েছেন, এতদিন পরে এগুলো যে নতুন করে ছাপায় এটাকে আবার জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে না, এর নিশ্চয়তা কোথায়? 2 নম্বর কথা হচ্ছে, খালি ছাপানোর জিনিস না, ছাপানোর পরে আবার কি থাকে? সিগনেচার থাকে। সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত। এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু কি করেছেন, এখানে মানে সব কিছু মানে ক্লিয়ারলি বলে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে। আর বিএনপিপন্থী শিক্ষকরা কি নির্বাচনের সময় সবাই ঘুমাইছিল না কেউ দায়িত্ব পালন করে নাই? সাদা দলের শিক্ষকরা তারা এখন এসে তাদের মনে হয় ঘুম ভাঙলো, বিষয়টা এরকম। আচ্ছা, জগন্নাথ হলে কি তাহলে কোনো দুর্নীতি হয় নাই? না, ওখানেও দুর্নীতি হয়েছিল, এটাও আরেকটা প্রশ্ন। আর আমি আপার এই যে মানে যে বক্তব্য বুয়েটের আবরার ফাহাদকে কেন্দ্র করে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমি মনে করি যে আপা এভাবে করে বলতে পারেন না। আবরার ফাহাদকে কারা হত্যা করেছে এটা ফুটেজের ভিতরেই কি ছিল স্পষ্ট, এবং তাদের চরিত্র খালি আবরার ফাহাদকেই তারা কিন্তু হত্যা করে নাই, ইতিপূর্বে তারা আরও অনেকগুলো অপরাধের সাথে এই বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল, অনেকেই সেটা বলতে পারে নাই। একের পর এক আমলীগের ছাত্রলীগের নামে তারা কি করেছে এখানে। শিশির মনিরের যে বিষয়টা বলা হয়েছে, শিশির মনিরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই জায়গা থেকে বলেছে যে ইনোসেন্ট একজন ব্যক্তির ব্যাপারে তার কাছে মেসেজ এসেছে বলে সে কি হয়েছে এখানে যুক্ত হয়েছিল, কিন্তু আমরা দলীয়ভাবে এটা চাই নাই। পরবর্তীতে সে কিন্তু এখান থেকে ফিরে এসেছে। আবরার ফাহাদের ভাই এবং তার বন্ধুরা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে আপার এই বক্তব্যের ব্যাপারে। আমি মনে করি আপা এই আবরার ফাহাদ হচ্ছে বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের সূচনার একজন শহীদ। তার মাধ্যম দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা মূর্ত প্রতীক। আমি মনে করি বিএনপি এবং আপারা যদি এভাবে স্টার্ন নিতে থাকেন তাহলে আপাদের কেউ জনগণ সেইভাবেই ট্রিট করবে। এবং আমি মনে করি এই ব্যাপারে যদি সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যদি আপার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন, আপাকে যদি প্রমাণ দেওয়ার জন্য নিয়ে যেতে চান, আপাকে কিন্তু সেই প্রমাণ দিতে হবে। এমনি এমনিই কিন্তু কেউ ছেড়ে দেবে না। একজন খুনি মানে একটা খুনি দলের লোকদেরকে মানে খুনিকে আপনি বিএনপি এই শিবির ট্যাগ লাগাই দিবেন, এটা হতে পারে না। ছাত্রলীগকে আপনি শিবির কিভাবে বানাবেন, এটা সম্ভব না। আর একটা কথা বলতে চাই, আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিল সিরাজুল ইসলাম, বুয়েটের ছাত্র, তাকে পিটিয়ে এই ছেলেপেলেরাই কি করেছিল, ওই বুয়েটে ফেলে রেখেছিল। উদ্ধারকারী কেউ তো আসে নাই, কেউ আসে নাই। পিটানো শেষ হয়ে যাওয়ার ফেলে যাওয়ার পরে তখন কিছু লোকেরা যে তাকে উদ্ধার করেছে। বুয়েটে এরকম ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। তাহলে কাদেরকে শিবির বলে, নামাজি বলে, কোরআন পড়ে, একটু কারোর সাথে মেশে না, আপনি শিবির ট্যাগ দিয়ে মারবেন? এবং সেই বৈধতার রাজনীতি এখন নতুন করে আপনারা হয়তো সেই সুযোগ পাচ্ছেন না, যার কারণে এগুলো হাতছাড়া হচ্ছে বলে এটা বলছেন। আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই যে আপনার তাহের ভাইয়ের বক্তব্য নিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে ঐক্যমত্য কমিশনের যিনি সহ সভাপতি আলী রিয়াজ, উনি বলেছেন যে যদি আমরা এই ব্যাপারে কোনো সামগ্রিক একটা জায়গায় সিদ্ধান্তে আসতে না পারি তাহলে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা শঙ্কার ভিতরে যাবে। এবং একটা জুজুর ভয় সবাই দেখাচ্ছেন যে প্রতিবেশী দেশ আমাদের ভিতরে ঢুকে যেতে পারে, সেটা আওয়ামী লীগও দেখিয়েছে। এবং যারা আগামী দিনে ক্ষমতায় যেতে চাচ্ছেন বা ক্ষমতায় যাওয়ার জন্য যারা রেডি হয়ে আছেন, তাদেরকে তোষামত করে রাজনীতি করতে চাচ্ছেন, তাদেরকে অ্যান্সার দিয়েছেন। যুদ্ধ করার ঘোষণা দেন নাই। যদি তারা যুদ্ধ করতে চায়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, যেভাবে সরাসরি বলেছেন যে স্বাধীনতা যুদ্ধ করবে, এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে, যুদ্ধ করব যদি তারা ঢোকে।
যদি তারা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, যদি তারা আমার দেশে আসে, আমরা কি হাত পা গুটিয়ে কি চলে যাব? আমরা কি উনি বলেছে আমরা কি বঙ্গোপসাগরে ডুব দিয়ে আমরা কি ওখানে চলে যাব? আমার তো আর যাওয়ার কোনো পথ নেই। আমরা তখন যুদ্ধ করবো। এদেশের 50 লক্ষ যুবক তারা কি করবে? এই দেশ রক্ষায় এগিয়ে আসবে। আওয়ামী লীগ তো যুদ্ধ করবে না। আওয়ামী লীগ অলরেডি ইন্ডিয়ার বিএনপি কেউ বলেছেন বিএনপির সবাই যাবে এটা উনি বলেন নাই। বিএনপির সহযোগিতা করবে না সেটা বলছেন। এই যুদ্ধে বিএনপি সহযোগিতা করবে না। দেখেন, বিএনপির একটা বড় অংশ বা একটা অংশ বা কতিপয় অংশ তারা অলরেডি ভারতকে তোষামত করে রাজনীতি। আমরা ভারতকে একটা ভালো প্রতিবেশী হিসেবে পেতে চাই, কিন্তু ভারত আমাদের দেশে চড়ি ঘোরাক, আধিপত্য বিস্তার করুক এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক এবং আমাদের দেশে যা ইচ্ছা তাই। বিএনপি ভারতকে তোষামত করছে, এটা কোন জায়গা থেকে বলছেন? এটা এই যে নির্বাচন চাওয়া, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা, জাতীয় পার্টি, প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো চাওয়া পাওয়া বিএনপির চাওয়া পাওয়ার সাথে কি হয়ে যায়, মিলে যায়। যে আওয়ামী লীগের মানে ইন্ডিয়ার চাওয়া পাওয়ার সাথে এগুলো মিলে যায় এবং কিভাবে কোন জায়গায় কত পদলেহন হয়েছে এটা আমরা জানি। আর এই যে যিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আমি এটা আপনাকে একটু হাদিসটা আমি দেখাতেই আমি সুযোগ নেওয়ার জন্যই আমি এটা বলবো। এটা সংক্ষেপে আমাদের শেষ করতে হবে। আমি বলছি, আমি হাদিসের স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে 5 বছর হাদিস পড়েছি। আমি ওই হাদিস সম্পর্কে জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভবিষ্যতে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, হিন্দের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, হয়তো মুসলমানদের ক্ষতি হবে, কিন্তু সেই যুদ্ধে জয়লাভকারীরাই মানে শাহাদাতের শহীদের মর্যাদা পাবে এবং তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। একজন সাহাবী বলেছেন, হায় আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম। আমি সেটা বলছি যে যুদ্ধ কালকেই হবে, পরশু হবে, বিষয়টা তা না। কিন্তু যারা আমাদের আগামী নির্বাচনকে যেনতেনভাবে পার করে নেওয়ার জন্য ভারতের সহযোগিতা, ভারতীয় আধিপত্যবাদ ঢুকে যাবে, জনগণকে এই ভয় দেখিয়ে একটা যেনতেন নির্বাচন করতে চায়, সেটার জবাব তাহের ভাই দিয়েছেন। তাহের ভাই কিন্তু যুদ্ধ করেন নাই। যদি কেউ আমার সীমানা লঙ্ঘন করে আমি তার সমুচিত জবাব দেব। এটা আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আমি আপাকে দিয়ে শেষ করতে চাই। আপা, আপনি সংক্ষেপে ডক্টর আব্দুল মান্নানের বক্তব্যে কিছু বলতে চান যে আসলে বিএনপি ভারতের তোষামোদি করছে, এই বিষয়গুলো নিয়ে আসলে কি? দেখেন, মৌলবাদ ভাই ভাই, এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কথা যে কারা কারা কাদের সঙ্গে বেশি খাতির থাকে। আপনি বিএনপির সাথে যদি সম্পর্কই থাকতো তাহলে আওয়ামী লীগ 4-4বার ক্ষমতায় আসতো না, বাই হোপ অ্যান্ড বাই ক্রুক। বিএনপির সঙ্গে যদি ক্ষমতায় থাকতো, তাহলে যদি সম্পর্কই থাকতো, তাহলে বিএনপির বোধহয় একজন নেতা ভারতে গিয়ে বোধহয় সরি বলতে হতো না। যে আপনার লাস্ট 18 নির্বাচনের আগে নিশ্চয়ই মনে আছে আপনার, তো বিএনপির সঙ্গে যদি সম্পর্কই থাকতো তাহলে বিএনপি এখন ওইভাবে ওই ব্যবস্থা করে আসতো, তাহলে অনেকেই পাশ করার স্বপ্ন দেখতো না। তো এই যে যারা এক কথায় বলে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আওয়ামী লীগ মানেই তো ওই দেশের একজন প্রতিনিধি হিসেবে এখন মনে করা হয় যে তারা সরাসরি শেল্টার দেয়। তো আওয়ামী লীগকে কারা ক্ষমা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে? আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায় নাই। তো এই যে নিজে থেকে বলা আমি ক্ষমা করে দিলাম, আমি তার অনেককে আমি নিলাম। আপনার মনে পড়ে যে বড় একটা জামাত কিছুদিন আগে প্রোগ্রাম করেছিল ঢাকায়, সেখানে কিন্তু অনেকেই স্লোগান দিয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের স্লোগানও কিন্তু আমরা শুনেছি ওইখানে। তো এই যে সম্পর্ক, এবং ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদেরকে টর্চার করেছে, তারপরেও তারা কিন্তু অনেক যখন দলটাকে তারা করে দিল, নিষিদ্ধ করে দিল, তখন কিন্তু আপনার পাবনা, তারপরে কুষ্টিয়া, ভেড়ামারা, এইসব জায়গায় কিন্তু জামাতরা আওয়ামী লীগে জয়েন করেছে একদম ওপেন। এখন আবার অনেকখানেই আওয়ামী লীগ জামাতে জয়েন করছে, আমরা পত্রপত্রিকাতে এইসব দেখছি। তা এই যে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আর বাইরে আরেক ধরনের কথাবার্তার ধরন বলা, এটা কিন্তু সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। এই যে যেমন এই সরকার কি করছে, ভারতকে ইলিশ মাছ দিয়ে একদম ভরে ফেলছে খাওয়ায় দাওয়া। ভারতের আদানির কাছ থেকে আরো বিদ্যুতের জন্য নতুন করে নতুন করে চুক্তি করছে, আগের টাকা সবই দিচ্ছে, আবার ভারতের নামে বদনাম করছে। এই যে বদনাম করছে, এটা আবার মিলার জন্য বিদেশে কিন্তু গেটের সামনে, দরজার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে। কয়েকটা একবারে ছোট্ট করে, সনি হত্যায় কিন্তু বুয়েটে কারা সম্পৃক্ত ছিল জাতি জানে। আর আমি যে গাজওয়াতুল হিন্দের হাদিসটা,
এটা নাসাই শরীফের হাদিস, অন্য হিসাব। এটা তো crossfire এ চলে 3175 গেছে। নাম্বার হাদিস, দুই দলের 3175 নাম্বার হাদিস। সেখানে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা দলকে আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। একটা হচ্ছে গাজওয়া হিন্দে যারা অংশগ্রহণ করবে, আর একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের সাথে যারা অংশগ্রহণ করবে, জি, সেটাকে রিফার করেছেন। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।